ভারতের প্রকাশ্য হুঁশিয়ারিকে সম্পূর্ণ উপেক্ষা করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ঢাকায় আসছেন। ভারত যখন বারবার সতর্কবার্তা সুরে বলছে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক করার আগে ইতিহাস ভুলে যেও না বাংলাদেশ, তখন এই সতর্কবার্তাকে একেবারে পাত্তা না দিয়েই বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী। আর তিনি আসছেন শুধু সৌজন্য সাক্ষাৎ বা নিছক রাজনৈতিক আলাপের জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ কিছু চুক্তি নিয়ে, যেগুলো দুই দেশের মধ্যে এক নতুন সেতুবন্ধ গড়ে তুলতে পারে বহু বছরে জমে থাকা বিরোধ ভুলে। ইসলামাবাদের উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, সফরের সময় নির্ধারণ এখনও চূড়ান্ত না হলেও সম্ভাব্য তারিখ 22 অথবা 23 অগাস্ট। এর যে কোনো একটা দিনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ঢাকায় পা রাখার জন্য প্রস্তুত হচ্ছেন। যদিও এই সফর হওয়ার কথা ছিল অনেক আগে, গত 27 এপ্রিলেই। তখনও সবকিছু চূড়ান্ত ছিল, বিমান প্রস্তুত, প্রতিনিধি দলও তৈরি। কিন্তু ভারতের কাশ্মীর অঞ্চলের পেহেলগামে ঘটে যাওয়া একটি হামলা এবং সেই সূত্রে ভারত পাকিস্তান সীমান্তে নতুন উত্তেজনা সৃষ্টি হওয়ায় শেষ মুহূর্তে সফর বাতিল করে ইসলামাবাদ। কিন্তু বাতিল হয়নি ইচ্ছা, বাতিল হয়নি সম্পর্ক উন্নয়নের চেষ্টা। আর তাই সেই বাতিল সফরটাই আজ রূপ নিচ্ছে এক নতুন বাস্তবতায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইসলামাবাদ যে সম্পর্কের মেরামত করতে চাইছে তা এবার কথার মধ্যে সীমাবদ্ধ নেই, তা দৃশ্যমান হচ্ছে দৃঢ় পদক্ষেপের মধ্য দিয়ে। জানা যায়, ঢাকায় এসে ইসহাকদার প্রথমে বৈঠকে বসবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। এই দুজনের মধ্যে সাম্প্রতিক সময়ে এটি হবে পঞ্চম সাক্ষাৎ। আর নিউ ইয়র্কের সেই আলোচিত আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত চতুর্থ সাক্ষাৎটি এই সফরের পথ রচনা করেছিল। সেখানে ইসহাকদার সরাসরি আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ সফরের জন্য। এমনকি তখন তিনি পরামর্শ দেন মালয়েশিয়া সফর থেকে ফিরে এসেই যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ রাখা হয়। আর এই কথাগুলো তিনি বলেন কূটনৈতিক পাটাতনের বাইরে, একেবারে আন্তরিকতা ও আত্মবিশ্বাসের মিশেলে। স্মরণ করিয়ে দেওয়া ভালো, পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কিন্তু শুধুই মন্ত্রী নন, তিনি একই সঙ্গে দেশটির উপপ্রধানমন্ত্রী। তাই তার এই সফরের কূটনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব অন্য যে কোনো সাধারণ সফরের চেয়ে বহুগুণ বেশি। এই সফরের মাধ্যমে ইসলামাবাদ শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার বার্তাই দিতে চায় না, চাইছে আগামীর দক্ষিণ এশিয়ায় একটি নতুন আঞ্চলিক বাস্তবতা তৈরি করতে, যেখানে ঢাকা থাকবে এক সম্মানজনক ও গুরুত্বপূর্ণ কৌশলিক অবস্থানে। সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সম্ভাব্য চুক্তিসমূহ। ইসলামাবাদের এক কূটনীতিক জানিয়েছেন, সফরের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এমনকি আগে আলোচনায় না থাকলেও এখন নতুন কিছু এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং কিছু ক্ষেত্রে অগ্রগতিও হয়েছে। অর্থাৎ এই সফরের শুধুই পুরনো রুটিন এজেন্ডা নয়, কিছু নতুন চুক্তিও আলোচনায় আসছে, যা দুই দেশের মধ্যে বাস্তবিক অগ্রগতির সাক্ষ্য বহন করবে। তবে এটি প্রথম না। এই আগ্রহের ভিত্তি পড়ে গিয়েছিল এপ্রিলে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। দীর্ঘ 15 বছর পর সেই বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়, যেখানে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন আমনা বালুচ। তখনই কূটনৈতিক অঙ্গনে এক নতুন উত্তাপ ছড়ায়, কারণ এতদিন ধরে যে সম্পর্ক এক প্রকার জমে গিয়েছিল তা যেন আচমকাই জীবন্ত হয়ে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়। শেখ হাসিনার সরকারের পতনের পর আন্তর্জাতিক মিডিয়াগুলো যখন প্রশ্ন ছুড়ে দেয় ঢাকা কি ইসলামাবাদের দিকে ঝুঁকছে, তখন তৌহিদ হোসেনকে সেসব প্রশ্নের জবাব দিতে হয়েছে দৃঢ়ভাবে। তিনি স্পষ্ট করে বলে দেন, আমরা পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো সম্পর্ক তৈরি করছি না। অর্থাৎ ৭১-এর চেতনা কখনোই বিসর্জন দিচ্ছে না বর্তমান সরকার। আর তার প্রমাণ পাওয়া যায় মিশরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে। নিউ ইয়র্কে প্রথম সাক্ষাতে ৭১-এর প্রসঙ্গ না তোলায় দেশে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিলেও মিশরে সেই দ্বিতীয় সাক্ষাতেই ডক্টর ইউনূস স্পষ্ট করে পাকিস্তানকে স্মরণ করিয়ে দেন ৭১-এর জন্য ক্ষমা চাওয়া এখনও বাকি। এর মধ্যেই যেন বোঝা যায় সম্পর্কে দরজা খোলা থাকলেও ইতিহাসের সিন্দুক এখনও বন্ধ হয়নি। সম্প্রতি দুদেশের মধ্যে যেসব দৃশ্যমান অগ্রগতি হয়েছে তা এক কথাই বিস্ময়কর। নভেম্বর মাসে পাকিস্তানের করাচি থেকে সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়, এমনটা এক যুগ আগেও কেউ কল্পনা করেনি।
এরপর ডিসেম্বরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেয় পাকিস্তানি বংশোদ্ভূত উন্নত দেশের নাগরিকদের ভিসা সহজ করতে। এমনকি ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিপত্র এর বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। এরপর সেপ্টেম্বরের শুরুতেই ইসলামাবাদ ঘোষণা দেয় বাংলাদেশিদের জন্য ভিসা ফি সম্পূর্ণ মাফ। এমনকি সরাসরি উড়োজাহাজ চলাচলের কথাও উঠে এসেছে আলোচনায়, যা হলে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে বলেই ধারণা। এসব পদক্ষেপ প্রমাণ করে শুধু কাগজে কলমে নয়, বাস্তবে সম্পর্ক এড়িয়ে চলেছে দৃঢ় গতিতে। সেই সাথে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর 4 বার সাক্ষাৎ এবং একাধিকবার টেলিফোন আলাপ প্রমাণ করে যে দুই দেশ এই মুহূর্তে পারস্পরিক আলাপে রয়েছে অভাবনীয় আন্তরিকতায়। এমনকি সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এসিসির সভাপতি হিসেবে ঢাকায় সফর করেছেন, যা আবারও নতুন মাত্রা যোগ করেছে এই দ্বিপাক্ষিক যোগাযোগে। আর এখানেই থেমে থাকবে না সম্পর্কের উন্নয়নের, কারণ সফরের মূল কেন্দ্রবিন্দুতে এখনও রয়েছে বহু অমীমাংসিত বিষয়, যেমন 1971 সালের গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, সম্পদের হিস্সা, বৈদেশিক সাহায্যের পাওনা। এই প্রশ্নগুলোই এখনও দানা বেঁধে আছে দুদেশের কূটনৈতিক টেবিলের কোনায়। এত কিছু আলোচনার মধ্যে দাঁড়িয়ে সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইসহাক দারের এই সফরে কি ঢাকার পক্ষ থেকে এসব অমীমাংসিত ইস্যু তোলা হবে? এমন কথা বলছি কারণ পাকিস্তানের বর্তমান হাইকমিশনার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, আমাদের কিছু অমীমাংসিত ইস্যু আছে, আমরা চাইলে বর্তমান পরিস্থিতির মধ্যে বিষয়টি সমাধান করতে পারি। সংকটের মধ্যে কিছু সুযোগ তৈরি হয়, এটি একটি সুযোগ এবং আমাদের তা কাজে লাগাতে হবে। এই এক বাক্যেই যেন স্পষ্ট হয়ে ওঠে পাকিস্তান এবার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে কতটা মরিয়া। আর এর কারণ দুই দেশের সম্পর্কের অতীত অধ্যায়গুলো বেশ ঘোলাটেই ছিল। 2012 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত D8 সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সরাসরি ঢাকায় এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খান। তখনও বিষয়টি ছিল নিছক একটি কূটনৈতিক সৌজন্য, তবে সেটা বেশি দিন থাকেনি। 10 বছরের ব্যবধানে 2022 সালের জুলাইয়ে আবারও যখন D8 মন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় হওয়ার সম্ভাবনা তৈরি হলো এবং তখন হিনা রাব্বানী ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সবার প্রত্যাশা ছিল তিনি আবারও ঢাকায় আসবেন। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করেন তিনি। ফলে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নিতে হয়। এই সফর বাতিল হওয়ার ঘটনা যেন এক ইঙ্গিত ছিল, সম্পর্ক উষ্ণ হওয়ার সম্ভাবনা থাকলেও অতীতের বিষ যেন বারবার এসে পথ আগলে দাঁড়ায়। ঠিক তেমনই এক দৃষ্টান্ত দেখা যায় 2021 সালে। ওআইসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল পাকিস্তানে। ইসলামী সহযোগিতা সংস্থার মন্ত্রী পর্যায়ের সেই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার কথা ছিল তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের। সফরের প্রস্তুতিও চলছিল পুরোদমে, কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করেন তিনি। তার বদলে বৈঠকে পাঠানো হয় তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে। এর বছর খানেক পর 2022 সালের মার্চ মাসে পাকিস্তান আবারও ঢাকাকে আহ্বান জানায়। এইবার ওআইসির 48তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনকে। কিন্তু তখনও কোনো এক অদৃশ্য কারণে মোমেনও সফরে না গিয়ে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দেন তৎকালীন পররাষ্ট্র সচিবকে। এইসব ভিন্ন ভিন্ন ঘটনায় বারবার প্রতিফলিত হয়েছে একটি বিষাদ। ইতিহাস এখনও পুরোপুরি মুক্তি দেয়নি ঢাকা ইসলামাবাদ সম্পর্ককে। বারবার সামনে এসেছে সুযোগ, কিন্তু সেই সুযোগে ঝাঁপি খুলতে গেলে পুরনো ক্ষতগুলো যেন আবার রক্তাক্ত হয়ে ওঠে। কিন্তু সময় বদলেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। এখন আর দ্বিপাক্ষিক সম্পর্কের ভার কেবল অতীত টানে না, ভবিষ্যতের সম্ভাবনাও তাকে টেনে নিচ্ছে। আর সেখানে এই সফর হয়ে উঠছে এক টার্নিং পয়েন্ট। ইসহাক দারের এই সফর শুধু একটি সফর নয়, এটি এক ধরনের পরীক্ষা। কূটনৈতিক সম্পর্ককে কেবল প্রটোকল বা ছবি তোলার সুযোগ হিসেবে দেখলে হবে না, এটা হতে হবে একটি চরম সাহসী সুযোগ, যেখানে পুরনো ক্ষত মেনে নিয়ে নতুন ভবিষ্যতের পথে চলতে হবে। এখানে ইতিহাসকে মুছে ফেলার নয়, তাকে স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কৌশলকেই বেছে নিতে হবে।
পাকিস্তান যদি সত্যিকার অর্থে ক্ষমা চায়, যদি ৭১-এর দায় মেনে নিতে চায়, তাহলে সম্পর্কের নতুন সূর্যোদয় আর খুব বেশি দূরে থাকবে না। আর বাংলাদেশ যেভাবে শান্তির বার্তা দিয়ে চিরকাল এগিয়ে গেছে, এবারও সেই উদার পথেই হাঁটবে, কিন্তু নিজের ইতিহাসের ঋণ কখনোই ভুলবে না।